যে মুক্তিযোদ্ধার সন্তানরা কোটা পাবে না তো কি সাধারণ মানে অন্যরা রাজাকারের বাচ্চারা পাবে? মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপুতি বাংলাদেশে আছে 5 লাখেরও কম। আপনি 5 লাখেরও কম জনগোষ্ঠীকে আপনি দিচ্ছেন 30% কোটা, আর যে 5 লাখের বাইরে যে 16 কোটি বাঙালি, অর্থাৎ 16 কোটি থেকে 5 লাখ যদি আপনি বাদ দেন, তারপরে তো 16 কোটি তো আর কমে না। যদি ধরি 15 কোটি আমরা সাধারণ শিক্ষার্থী, আমার বাবার জন্ম মুক্তিযুদ্ধের পরে, তাহলে আমি রাজাকারের সন্তান হই কিভাবে, বা আমি রাজাকারের আদর্শ ধারণ করি কিভাবে? এটা তো গণযুদ্ধ ছিল। মুক্তিযোদ্ধাদেরকে এভাবে আলাদা শ্রেণী বা ক্লাস করে দেওয়া কোনোভাবেই যৌক্তিক না। এর বাইরেও 5 লক্ষ মুক্তিযোদ্ধার বাইরে যদি 15 কোটি রাজাকার হয়, তিনি পুরো বাংলাদেশের জনগণকে রাজাকার বলে গালি দিচ্ছেন। কারণ আমাদের বাবা মাদেরকে তিনি রাজাকার বলে গালি দিচ্ছেন। এটা আমাদের একদম এক দাবি তো চলমান আছে। এটার পাশাপাশি যেই দাবিটা হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে রাজাকার বলে যে গালিটা দিলেন, এই গালিটা তিনি প্রত্যাহার করতে হবে। বাংলার ছাত্র সমাজকে তিনি একটা জনপ্রতিনিধি হয়ে তিনি জনগণকে এইভাবে গালি দিতে পারেন না। রাজাকার একটা খুবই মানে নিম্ন শ্রেণীর শব্দ, তো এটা তো তুচ্ছ করা তাচ্ছিল্য করা খুবই নিম্ন শ্রেণীর একটা গালি বলা যায়। রাজাকার শব্দটা আমরা কোনোভাবে অন করি না, এটা অন করার মতো কোনো শব্দ না। এটা আমরা মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে, আমরা এর বিরোধী না। আচ্ছা, এর বাইরে হচ্ছে আমরা কি রাজাকার শব্দটা মেনে নিব? প্রথমত আমরা রাজাকার শব্দটা মোটেই মেনে নিচ্ছি না বলে কালকে রাতে হলের গেট ভেঙে, হলের তালা ভেঙে হচ্ছে এখানে আন্দোলন শুরু হয়েছে, যেটা আজকে পর্যন্ত চলমান। এর পাশাপাশি তিনি যে বলেছেন যে মুক্তিযোদ্ধার সন্তানরা কোটা পাবে না তো কি সাধারণ মানে অন্যরা রাজাকারের বাচ্চারা পাবে, এই যেটা একটু আগে বললাম, মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপুতি বাংলাদেশে আছে 5 লাখেরও কম। আপনি 5 লাখেরও কম জনগোষ্ঠীকে আপনি দিচ্ছেন 30% কোটা, আর যে 5 লাখের বাইরে যে 16 কোটি বাঙালি, অর্থাৎ 16 কোটি থেকে 5 লাখ যদি আপনি বাদ দেন, তারপরে তো 16 কোটি তো আর কমে না। যদি ধরি 15 কোটি আমরা সাধারণ শিক্ষার্থী, আমার বাবার জন্ম মুক্তিযুদ্ধের পরে, তাহলে আমি রাজাকারের সন্তান হই কিভাবে, বা আমি রাজাকারের আদর্শ ধারণ করি কিভাবে? এটা তো গণযুদ্ধ ছিল। মুক্তিযোদ্ধাদেরকে এভাবে আলাদা শ্রেণী বা ক্লাস করে দেওয়া কোনোভাবেই যৌক্তিক না। এর বাইরেও 5 লক্ষ মুক্তিযোদ্ধার বাইরে যদি 15 কোটি রাজাকার হয়, তিনি পুরো বাংলাদেশের জনগণকে রাজাকার বলে গালি দিচ্ছেন। কারণ আমাদের বাবা মাদেরকে তিনি রাজাকার বলে গালি দিচ্ছেন। এক দাবির সাথে এখন আমরা এই জিনিসটা নিয়েও কথা বলতে চাই, বা আমাদের কর্মসূচি এটা একটা অংশ যে আমাদের এই যে তিনি যে আমাদেরকে রাজাকার বলে যে গালিটা দিলেন, রাজাকার শব্দটা তো ভালো শব্দ না। এটা তো একটা খুবই মানে রাজাকার কারা ছিল, আল বদর কারা ছিল, আল শামস কারা ছিল, এসব ইতিহাস তো আমরা জানি। এই ধরনের একটা শব্দ আমাদেরকে বলে, এটা আমাদেরকে লিটারালি গালি দেয়। এই গালির পক্ষে আমরা কোনোভাবেই না। আমরা চাই তিনি এই শব্দটা প্রত্যাহার করুন। বাংলার ছাত্র সমাজকে, বাংলার সাধারণ জনগণকে তিনি যে গালিটা দিয়েছেন, শুধু আমাদেরকে না, যারা সরাসরি মুক্তিযোদ্ধা, আমি অনেকজনকে দেখেছি যারা আন্দোলনে এসেছেন, যারা আসলে মুক্তিযোদ্ধা নিজেই, মুক্তিযোদ্ধাদের সন্তান। আমার অনেক ক্লাসমেট আছে যারা মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপুতি, তারাও আমাদের আন্দোলনে সমর্থন জানাচ্ছে। তিনি তাদেরও মুক্তিযোদ্ধা হওয়ার ওই গৌরবকে তিনি অস্বীকার করে তাদেরকেও রাজাকার বলে গালি দিচ্ছেন, যে জিনিসটা কোনোভাবেই যৌক্তিক না এবং বাংলার জনসমাজের জন্য অপমানজনক, এবং এটার জন্য তিনি খুবই ন্যাক্কারজনক কাজ করেছেন। আমরা বারবার দেখি যে যখনই এই ধরনের একটা আন্দোলন হয়, নানা ধরনের ট্যাগ দেওয়া হয়। এই রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী ট্যাগ দিয়ে হচ্ছে আমাদের আন্দোলনকে দমিয়ে দেওয়া কোনোভাবেই যাবে না। আমাদেরকে রাষ্ট্রবিরোধী বললেই তো আমরা রাষ্ট্রবিরোধী হয়ে যাচ্ছি না। বাংলার এখানে যে এইসব 20-30 হাজার মানে ছেলেমেয়েরা, ছাত্র সমাজ, বাংলার এই যে আপামর রিক্সাওয়ালা থেকে ধরে দোকানদার, সবাই আমাদেরকে যে সাপোর্টটা দিচ্ছে, আমরা জনগণের কাছ থেকে যে সাপোর্টটা পাচ্ছি, এই জিনিসটা তো আমাদের মানে সরকারের বা রাষ্ট্রপ্রধানদের বোঝা উচিত যে জনসমর্থনের বিরুদ্ধে, জনগণের চাহিদা, জনগণের প্রতিনিধি হয়ে তারা কিভাবে জনগণের বিরুদ্ধে গিয়ে কথা বলে, বাংলার ছাত্র সমাজের বিরুদ্ধে গিয়ে তারা কিভাবে কথা বলে। তারা যদি জনগণের প্রতিনিধি হয়ে থাকে আসলে, তাহলে তো তারা কখনো ছাত্র সমাজের, জনসমাজের বিরুদ্ধে যাওয়ার কখনোই কথা না। আচ্ছা, আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক, এবং এটা আমাদের ছাত্র সমাজের বা সাধারণ জনগণের প্রত্যেকের একটা প্রশ্ন যে 18 সালে একবার কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, এখন আবার 2024 এসে কোটা সংস্কার আন্দোলন হচ্ছে। এভাবে আন্দোলন কি আরো 2-4 বছর পর আবার হবে? এখন আমাদের এই যে নির্বাহী বিভাগ কিংবা আমাদের যেসব সরকারি প্রতিনিধি, তারা তো এই জিনিসটার একটা সুষ্ঠু পার্মানেন্ট কোনো সলিউশন দিচ্ছেন না। তারা এই জিনিসটাকে শুধু আজকে নয়, কালকে, 1 মাস পরে কোর্ট রায় দিবে, আরো কয়দিন পরে দিবে, বা এই যে হাইকোর্টের রায় গিয়ে অন্যরকম হয়ে যায়, নির্বাহী বিভাগের সংসদে গিয়ে অন্যরকম হয়ে যায়। এভাবে তো এই জিনিসটা দোলা চালাটা কখনো শেষই হবে না। এই জন্যই আমরা চাচ্ছি নির্বাহী বিভাগ সংসদে টাইম পাস করার মাধ্যমে এটা একটা পার্মানেন্ট সলিউশন করুক, যেটা আমাদের, যাতে আমাদের পরবর্তীতে তাদের যখন হাইকোর্টে আবার রায় দিবে, হয়তো সেই রায় আমাদের পক্ষে আসবে না বা বিপক্ষে যাবে, বা আমাদের রায় পুরোপুরি আমাদের দফার সাথে পুরোপুরিভাবে মিলবে না, তখন যাতে এটা আমাদের আবার রাস্তায় নামতে না হয়। এই জন্যই আমরা চাচ্ছি যে এটা একটা সুষ্ঠু সমাধান হোক, এবং যেটা এই যাতে কোটা ব্যাপারটাই যাতে আর কখনো দ্বিতীয়বার আমাদের রাজপথে নামতে না হয়, যাতে দ্বিতীয়বার এটা নিয়ে আর কারো কথা না বলতে হয়।